আজকে ঢাকা শহরে দুটি বড় বড় সমাবেশ হয়েছে। একটি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জাতীয় সমাবেশ, আরেকটি হয়েছে এনসিপির পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ২৪ দফা বা ইশতেহার ঘোষণার সমাবেশ। তো দুটো সবাই মোটামুটি আমি লাইভ দেখেছি এবং দুটো সবাই দেখে বেশ কিছু অবজারভেশন আমার কাছে আছে। প্রথমে আমরা এনসিপিকে দিয়ে শুরু করি। এনসিপি আসলে শুরু করেছে বিকাল ৪টায়, তবে তার আগে গণমাধ্যমগুলো বেলা ২টো বা ১টা-২টোর সময়, তখন মানুষজন ছিল না, তখনকার ড্রোন ফুটেজ নিয়ে বা ড্রোন থেকে ছবি তুলে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে এবং তাদের পত্র পত্রিকায় এবং ইউটিউবে বেশ ফলাও করে দেখানো হচ্ছিল যে এনসিপির আসলে কি অবস্থা, জনশূন্য একদম তাদের সমাবেশ। এবং অপরদিকে ছাত্র দলের যে সমাবেশ ছিল সেইখানে তো কয়েক লক্ষ ছাত্রদের আনাগোনা হয়েছে, তবে প্রকৃত অর্থে আসলে তারা কত পার্সেন্ট ছাত্র এটা আসলে দেখার বিষয় আছে। আমার তো ধারণা যে 90%ই আসলে ছাত্র ছিল না ছাত্র দলের সমাবেশে। ফুটেজ দেখে ছাত্রদের চেহারা দেখলে তো বোঝা যায়। তো যাই হোক, সেদিক থেকে ছাত্র দলের সমাবেশ নিঃসন্দেহে সফল একটা সমাবেশ হলো। সারা বাংলাদেশ থেকে কয়েক লক্ষ ছাত্ররা এসে এই সমাবেশকে সফল করার জন্য তারা তাদের কথা বলেছেন। এবং এদিকে আপনি যদি এনসিপির সমাবেশের কথা বলেন, খুব বেশি মানুষ হয়নি, খুব বেশি আলোচনা সমালোচনা কিংবা অনেক বেশি গ্যাদারিং কিছুই হয়নি, খুবই ছোট্ট একটা প্রোগ্রাম হয়েছে। তবে আমরা যদি একটু তুলনা করতে চাই, আমি খালি দুটো জায়গায় একটু বলতে চাই যে আজকে অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে এনসিপিকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে পোস্ট করেছেন, ছবিগুলো শেয়ার করেছেন। সেদিক থেকে অবশ্য ছাত্র দলের নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বসিত, যারা সাপোর্ট করেন বিএনপি সাপোর্টাররা, তারা আসলে বুক ফুলিয়ে দেখালেন যে দেখো গোটা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল কত বড় সম্মেলন করতে পারে, আমাদের কত ক্ষমতা আসলে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের সমাবেশে হতো না আসলে। এই সমাবেশটা গত ১৭ বছরে তারা করার সাহস দেখাতে পারেনি। তারা আসলে রাস্তায় তো নামা দূরের কথা, তারা আসলে ইঁদুরের গর্তেই ছিল। এই যে আজকে তারা সমাবেশটা করলো, তারেক জিয়া কথা বলল, কত শত মানুষ, কত লক্ষ মানুষ এই আজকের সমাবেশটা করতে পেরেছে ওই এনসিপির ওই যে ২, ৪, ১০ জন যে নেতা, তাদের জন্য। এটা আপনাকে মানতে হবে। কিন্তু আজকে ছাত্রদলের যে সমাবেশ, সেইখানে অবশ্যই এইটা নিয়ে তেমন কোনো কৃতজ্ঞতা প্রকাশও দেখলাম না, যদিও আসলে এগুলো আসলে তাদের শিষ্টাচারের ভিতরে নেই। কিংবা তারা গত ১৭ বছর কি ছিল আর আজকে এসে এত বুক ফুলিয়ে সমাবেশ করছে, কাদের জোরে করতে পারলো, এটা আসলে তারা আসলে ভুলে গেছে। তাদের যে ট্রেডিশন যে আসলে সামনে তারা সরকার গঠন করবে, তাদের ক্ষমতা দেখাতে হবে, সেগুলোতেই আসলে তাদের ফোকাস ছিল। তবে সেদিক থেকে এনসিপির সমাবেশ খুব ছোট হলেও তারা খুবই ফোকাস ছিল। তাদের সমাবেশে তারা জুলাইকে ধারণ করে। জুলাই যে আত্মত্যাগ সাধারণ মানুষের, শিক্ষার্থীদের, সেই পরিবারদেরকে নিয়ে আসা, তাদের কথা শোনা কিংবা তাদেরকে ফোকাস করে তাদের জন্য যে এই বাংলাদেশে দ্বিতীয়বারের মতন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ যে হলো বা দ্বিতীয় স্বাধীনতা বলছে এনসিপি, সেখানে কিন্তু তাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানানো হচ্ছে। এবং নাহিদ ইসলামের কথা এবং আমি যদি তারেক জিয়ার দুইজনের যদি বক্তব্যকে যদি একটু কম্পেয়ার করি, তাহলে আমি আসলে আমার কাছে মনে হয়েছে যে নাহিদ ইসলামের বক্তব্য এবং তারেক জিয়ার যখন বক্তব্য আমি শুনছিলাম, তখন মনে হচ্ছিল কখনো আমি আইমান সাদিকের বক্তব্য শুনছি, কখনো মনে হচ্ছে যে আমি সুলাইমান সুখন মোটিভেশন স্পিকার দিচ্ছে ছাত্রদের উদ্দেশ্যে, কখনো তো স্বয়ং পলকের ভূমিকা হচ্ছে অবতীর্ণ হলেন তারেক রহমান। তিনি ফ্রিল্যান্সারদেরকে নিয়ে কথা বলেন, তিনি পেপাল নিয়ে আসবেন, তিনি জুম নিয়ে আসবেন, তিনি অলরেডি বিদেশি গেটওয়েদেরকে নিয়ে আসবেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে তিনি মনে হয় একসময় পলককে বেশ ভালোই আসলে ফলো করতেন এবং পলক যেই কথাগুলো বলতেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে, তরুণদেরকে কিভাবে ডিজিটালাইজ করা যায়, ফ্রিল্যান্সিং শেখানো যায়, কি করে ই কমার্স বিজনেস করা যায়, সেক্ষেত্রে যেই ওমেনদেরকে নিয়ে হচ্ছে যে কাজগুলো যেগুলো পলক বেশ করেছিল, সেগুলোকে উনি মোটামুটিভাবে ফলো করে এসে সেই কথাগুলোই বললেন। তো সেদিক থেকে আমার যে তারেক রহমানের কথা বা তারেক রহমানকে আমরা যেভাবে যত বড় নেতা মনে করি, যেভাবে তার নেতা কর্মীরা যত বড় নেতা হিসাবে তাকে পরিচয় করিয়ে দেন, তার যে ব্যাকগ্রাউন্ড, তার বাবার যে ব্যাকগ্রাউন্ড, তার মার যে ব্যাকগ্রাউন্ড, সেদিক থেকে তার আসলে বক্তব্য
আপ টু দ্য মার্ক না। দিন শেষে তার তুলনাটা ওই আয়মান সাদিক কিংবা ওই সোলেমান সুখন কিংবা পলক তাদের মতন করে আসলে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি এটাও বললেন যে আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতে হবে। তার এখন টিম হয়েছে, তারা কিভাবে শিক্ষা উন্নয়ন করবেন সেগুলো নিয়ে কথা বলছেন। তিনি ভাষা শিক্ষার কথা বলছেন, ভালো অবশ্যই, এগুলো তো অবশ্যই ভালো আর কি। তিনি ৮-১০টা ভাষা শেখাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষার্থীদের সকল অধিকার নিশ্চিত হয় সেজন্য তাদেরকে সজাগ থাকতে বললেন। এই কথার ভিতরে কিন্তু একটা মারপ্যাচ আছে যে এই যে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হবে, আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ে অধিকার আন্দোলন করে তাদের অধিকার আদায় করতে হবে শিক্ষার্থীদের। এই এই অধিকার আদায় মানে হচ্ছে রাস্তায় নামো, স্লোগান দাও, হ্যাঁ, বাংলাদেশ জিন্দাবাদ বলো, এগুলো কিন্তু তার কথার টোন আসলে। হ্যাঁ, এবং ইউনিভার্সিটিগুলোতে ছাত্রদেরকে সক্রিয় করতে হবে, লিডার তৈরি করতে হবে। তো এই কথাগুলো তিনি বলেছেন, বেশ ভালোই বলেছেন। কিন্তু তিনি উন্নত দেশে থেকে আসেন, তিনি কি বলতে পারবেন যে লন্ডনে কয়টা বিশ্ববিদ্যালয়ে সেই দেশের রাজনৈতিক দল ছাত্রদেরকে নিয়ে এত বড় বড় সমাবেশ করে, সেই দেশের রাষ্ট্রপ্রধান কিংবা মন্ত্রী এমপিরা ছাত্রদেরকে নিয়ে বড় বড় সমাবেশ করে, মিছিল মিটিং করে? তিনি তো এখন লন্ডনে থাকেন, হয় নাকি এগুলো? তো এগুলো হয় না সে দেশে। কিন্তু তিনি ওই দেশে থেকে ওই দেশের অনেক কিছু নতুন নতুন শিখেছেন, সেগুলো আসলে তিনি এই দেশে ইমপ্লিমেন্ট করতে চান কিংবা সেগুলো তিনি বললেন। আমি খুব আসলে অবাক হলাম তার মতন একজন নেতার কাছ থেকে এই ধরনের ছোট ছোট বিষয়গুলো তিনি যেভাবে বললেন, সেটা আসলে বললাম তো দিন শেষে মনে হলো যে একজন মোটিভেশনাল স্পিকার, কখনো আয়মান সাদিক, কখনো সোলেমান সুখন, কখনো যে ইউটিউবের কিছু মোটিভেশনাল স্পিকার, তাদের মতন মনে হলো আর কি। তিনি ফ্রিল্যান্সিং শেখাবেন এই সময়ে এসে আর কি। অথচ পৃথিবী আজ কত দূরে এগিয়ে গেছে, পৃথিবীর ছেলেমেয়েরা এখন কত রিসার্চ করছে, কত ইনোভেশন নিয়ে কাজ করছেন ছাত্ররা আর কি। আর তিনি এখানে পড়ে আছেন। অপরদিকে আপনি যদি নাহিদ ইসলামের কথা চিন্তা করেন, নাহিদের যদি আপনি বক্তব্য শোনেন, খুবই পরিচ্ছন্ন বক্তব্য, খুবই গোছানো বক্তব্য, এবং তার পরিণতি, তার ভিতরে যে একটি মানে একটা পরিণত বক্তব্য কিন্তু আমি তার কাছ থেকে শুনতে পেয়েছি। তিনি বাংলাদেশের 24টি তার যে ইশতেহারে যে 24 দফা, বেশ চমৎকার করে তিনি বলেছেন। তার 24 দফার ভিতরে আছে স্বাধীন পুলিশ কমিশন, পিএসসিকে স্বাধীনকরণ এবং চাকরির ক্ষেত্রে যোগ্যতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন, সব কিছু মিলিয়ে দেখেন। পররাষ্ট্র নীতি, সেই সাথে বা কৃষি ক্ষেত্রে ইনোভেশন, শিক্ষার্থীদের গবেষণা, কি ছিল না এই 24 দফার ভিতরে আর কি। এবং পুরো ব্যাপারটা যে একদম রিসার্চ করা, সাজানো গোছানো ছিল, এটা কিন্তু নাহিদের বক্তব্যে পাওয়া গেছে। এবং নাহিদ বক্তব্যের শুরুতেই বলেছে যে উদ্দেশ্য নিয়ে আমরা 24-এর গণ আন্দোলন করেছিলাম, আজকে 3 আগস্ট ছিল এক দফা হচ্ছে প্রকাশের দিন, সেদিন তারা এক দফা ঘোষণা করেছিল। সেই 3 তারিখে এসে 1 বছর পরে তারা কিন্তু 24 দফা ঘোষণা করলো আগামীর বাংলাদেশের জন্য। এবং তারা কিন্তু প্রথমেই স্বীকার করেছে তারা যেই উদ্দেশ্যে বাংলাদেশে অভ্যুত্থান হলো, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন করতে পারেনি। ফ্যাসিস্ট যে রিজেমের যে পুরো রাষ্ট্র কাঠামো, সেটা তারা পরিবর্তন করতে পারেনি, তারা কোনো বিচার করাতে পারেনি, তারা সেভাবে কোনো আসলে জোরালো কোনো সংস্কারই করতে পারেনি, বড় একটি দলের বাধার কারণে আর কি। সেগুলো কিন্তু তারা অকপটে স্বীকার করেছেন যে এটা তাদের ব্যর্থতা। কিন্তু তারপরেও এই যে পদযাত্রার মাধ্যমে গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা ঘুরে আসলো, তারা যে ভালোবাসা পেয়েছে তার কৃতজ্ঞতা স্বীকার করেছে। এবং সেই সাথে প্রত্যেকটা মুহূর্তে জুলাইয়ের প্রত্যেকটা শহীদ পরিবার এবং যারা ত্যাগ করেছেন, পঙ্গু হয়েছে, তাদের প্রতি যে একটা কৃতজ্ঞতা, এবং তাদের এই কৃতজ্ঞতা থেকে যে দেশের প্রতি কিছু করা, সেটা কিন্তু তার বক্তব্যে স্পষ্ট পাওয়া গেছে। শুধু তা না, তাদের প্রত্যেকটা নেতার বক্তব্যই কিন্তু স্পষ্ট ছিল। অপরদিকে যদি আপনি ছাত্র দলের বক্তব্য দেখেন, তাদের কর্মীদের বক্তব্য দেখেন, ওই একই বস্তা পচা, ওই ছাত্রলীগ আর ছাত্র দল জাস্ট মুদ্রার এপিট আর ওপিট। হ্যাঁ, ওই ছাত্রলীগ ক্যাম্পাসে যা করতো, ছাত্র দলও তাই করবে। ওরা ওই আপনার হচ্ছে হল বাণিজ্য করবে, সিট বাণিজ্য করবে, ওই হলের সামনের দোকান থেকে বাকি করে খাবে, কোনো দিন টাকা দিবে না। নতুন ছেলেমেয়েরা আসলে তাদের কাছ থেকে ধার বাকি করবে, টাকা দিবে না, যা প্র্যাকটিস আসলে। কমিটি দিবে, কমিটির নাম করে ছাত্রদের কাছ থেকে টাকা নিবে, বা কমিটিতে যারা আসবে তাদের কাছ থেকে টাকা নিবে। জাস্ট ছাত্রলীগ যা করতো, ছাত্র দলও তাই করবে। তাদের ভিশন মিশন ওই ক্যাম্পাসের ভিতরে, এর থেকে কিন্তু বেশি বাইরে কিন্তু দেখা যায় না। বাংলাদেশকে নিয়ে আসলে চিন্তা করা, বাংলাদেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করা, সেটা কিন্তু তাদের বক্তব্যে একেবারেই ছিল না। খুবই ট্রেডিশনাল কথাবার্তা বলেছেন ছাত্র দলের নেতারা। সেদিক থেকে এনসিপির নেতারা অনেক বেশি পরিণত,
এবং অনেক বেশি পরিচ্ছন্ন তাদের কথাবার্তা। হ্যাঁ, আজকে তারা ছোট, আজকে বড় দল যেভাবে সমাবেশ করতে পারলো গত ১৭ বছর করতে পারেনি, সেইটারও কৃতিত্ব এই ছোট্ট দলের, এই এনসিপির নেতাকর্মীদের। সেটা অবশ্য ওনারা সেভাবে কোনো কৃতজ্ঞতা বোধ দেখলাম না। তবে এনসিপির নেতারা কিন্তু বলেছে যে সেই সময় আজকে আমাদের এখানে ২০২৪ সালের ৩ আগস্ট যারা আমাদের সাথে ছিলেন আমাদের আন্দোলনে, যে সকল অন্যান্য দল যারা ছিলেন তাদের সবার প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা হয়তোবা এখন তাদের পাশে নেই, কিন্তু তাদের প্রতি তারা কৃতজ্ঞতা জানাতে কিন্তু ভুলে যাননি। এখন হয়তোবা তারা নেই, সেই সময় ছিল, তাদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছে। এই ছোট্ট একটা দল, এই এনসিপির নেতা কর্মীরাই কিন্তু, এই নেতারা বিশেষ করে এনসিপির এই নেতারাই জীবনের ঝুঁকি নিয়ে এই স্বৈরশাসককে, ফ্যাসিস্ট শাসককে যেভাবে এক দফার মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে। বিএনপি তো আর সেভাবে কিছু করতে পারেনি। বিএনপি জুলাই মাসের ২৫ তারিখেও কিন্তু ফখরুল ইসলাম বলেছেন যে এই আন্দোলন ছাত্ররা হচ্ছে আপনার জড়িত, বিএনপির কোনো অবস্থাতে কোনো নেতাকর্মী জড়িত না। অবশ্য তারাই এখন এসে বলে যে এটা নাকি তারেক রহমানের একদম সরাসরি নেতৃত্বে, তার পরিকল্পনায়, মাস্টার মাইন্ডে নাকি এই হচ্ছে অভ্যুত্থান হচ্ছে। যাই হোক, এটা তারা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তবে আমার কাছে এই দুটো সমাবেশের দুই নেতার বক্তব্য দেখে আসলে আমার কম্পারিজন হচ্ছে তারেক রহমানকে যেভাবে আমরা চিন্তা করি সেভাবে তার বক্তব্য আসলে পাওয়া যায়নি, তার সেই নির্দেশনা পাওয়া যায়নি। তিনি ছাত্রদের কাছে, নতুন ভোটার যেহেতু, ভোটটা তিনি ঠিকই চেয়েছেন, ভোটই তো চাইবেন, এটি তো আসলে ভোটের খেলা। দিন শেষে তো তারা নির্বাচনে জয়ী হবেন, এটা তারা কনফার্ম, সরকার গঠন করবেন, তাই তাদের চাওয়া পাওয়াটা সেরকমই হবে আর কি। তবে এনসিপি খুব ছোট দল, একেবারেই নগণ্য দল, এই নগণ্য দলকে ফু দিলে উড়ে যাবে, গোটা বিএনপি হিসু করলে এনসিপি হচ্ছে সমুদ্রে চলে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। কিন্তু এই এনসিপির নেতাদের জন্যই কিন্তু আজকে তারা এই কথাগুলো বলতে পারছেন, কিংবা এত বড় সমাবেশ করতে পারছেন, যা গত ১৪ বছরেও আমরা দেখিনি আর কি, ১৭ বছরেও দেখিনি। আরেকটা বিষয়, মিডিয়া যে কাজটা আজকে এনসিপির সাথে করেছে, যে ২ ঘন্টা ৩ ঘন্টা আগের ছবি দেখিয়ে আসলে এক প্রকারের হাস্যরস তৈরি করা, ব্যঙ্গ করা আর কি, এই কাজটা আমি রাজশাহীতে দেখেছি। রাজশাহীতে মেবি ২০২২ সালে যে বিভাগীয় সমাবেশগুলো হচ্ছিল আর কি বিএনপির, সেই সমাবেশের দুপুর ১২:৩০ ১১টার ছবি দেখাচ্ছিল বিকাল ৩টায় প্রত্যেকটা মিডিয়া হাউস। হ্যাঁ, বেলা ১১টার দিকে যে সেটা যখন নেতাকর্মী তখনও পৌঁছায়নি মাদ্রাসা মাঠে, তখনকার ছবিগুলো কিন্তু দেখাচ্ছিল বিকাল ৩টায়। কিন্তু বিকাল ৩টায় তখন পুরো এলাকা মানুষের গমগম করছে, পা ফেলার মতন জায়গা ছিল না। তো এটা মিডিয়া করে, মিডিয়া করবে, এটা স্বাভাবিক। তবে এই যে স্বাধীন মিডিয়া গড়ে তোলারও কিন্তু ইস্তেহারে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এই এনসিপির নাহিদের বক্তব্যে। যাই হোক, আমরা খুবই আশাবাদী। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে সে বিএনপি আসুক আর এনসিপি আসবে না, কিন্তু বিএনপি আসবে। বিএনপির পরিবর্তনটা আমাদের খুবই দরকার, আদারওয়াইজ সাধারণ মানুষ আবারও রাস্তায় নামবে। বিএনপি কতদিন টিকবে এটা অবশ্য দেখার বিষয়।